কেমন আছো বন্ধুরা? আমি রবিন। প্রথমেই আমি পেজ নম্বর 7-এর তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ বিগত কয়েক মাস ধরে আমরা আপনাদের কোনো গল্প উপহার দিতে পারিনি। এর পেছনে বেশ কয়েকটা কারণ তো অবশ্যই ছিল। আমরা আপনাদের জন্য এবার দুটো উপহার নিয়ে এসেছি। প্রথমত, আবার কিছুদিনের মধ্যেই আমরা নতুন করে এবং নতুনভাবে গল্প পরিবেশন করতে পারবো। আর দ্বিতীয় উপহারটি হলো, যেটার জন্য আমাদের এতটা দেরি হয়েছিল, আমরা পেজ নম্বর 7-এর তরফ থেকে একটা টি শার্ট ব্র্যান্ড লঞ্চ করেছি, যেখানে পাওয়া যাবে ছেলে মেয়ে এবং বাচ্চাদের আকর্ষণীয় টি শার্ট। আশা করব আমাদের এই নতুন প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। আমাদের টি শার্ট ব্র্যান্ডটির নাম জামাটামা। ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই নতুন গল্পের প্রতিশ্রুতি দিয়ে আমরা আবার ফিরব। আজকে আমরা আপনার জন্য নিয়ে এসেছি পুরনো বড়দার 3টি গল্প একত্রিত করে। শুনতে থাকুন আর সঙ্গে থাকুন। সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি যেন আরও জোরে জোরে পড়তে আরম্ভ করেছে। আমরা কয়েকজন ক্লাবের একটা ঘরে জড়সড়ো হয়ে বসে আড্ডা দিচ্ছিলাম। হ্যারিকেনের আলোটা টেবিলের ওপর নিস্তেজভাবে জ্বলছে, আর এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজিতে ভিজিতে বড়দা এসে উপস্থিত হলো। আমাদের মধ্যে একজন তাকে অভ্যর্থনা জানিয়ে বলল, আরে আসুন বড়দাবাবু, আসুন। বড়দা ছাতাটা মুড়ে এক কোণে দাঁড় করিয়ে রেখে রুমাল দিয়া মাথা মুছিতে মুছিতে একটা চেয়ার টেনে বসল, আর তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার গিন্নি বুঝে সুঝে আজই বাপের বাড়ি চলে গেছে। অমূল্য এতক্ষণ এক কোণে গুটি পাকায়া বসেছিল। বড়দার কথা শুনেই সে বলে উঠল, তাই আমাদের জ্বালাতে এসেছো? বড়দা ওদিকে কান না দিয়ে বলল, বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগছিল, তাই চলে এলাম। মিনিট 2 চুপচাপ থাকার পর বুক পকেটের ভিতর থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরিয়ে, আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে। এই মেরেছে। একটু নিশ্চিন্তে ক্লাবে বসবো তারও উপায় নেই দেখছি। আমি বাড়ি চললাম। রিসি, তোমার ছাতাটা যদি দাও। আমাকেও তো বাড়ি যেতে হবে নাকি? বৃষ্টি আজ যাতে থামবে বলে তো মনে হচ্ছে না। অমূল্য ব্যাকুল হয়ে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখল, কিন্তু যাদের কাছে ছাতা ছিল তাদের কারোর মুখে করুণার কণামাত্র না দেখতে পেয়ে হতাশ হয়ে সে আবার চেয়ারে বসে পড়ল। পৃথ্বী জোরে হেসে বলল, অমূল্য, কপালে ঝাঁটা লেখা থাকলে কে আর কি করবে বলো? তাই বড়দার গল্প শুনেই যাও। অমূল্য কোনো জবাব দিল না। বড়দা আরম্ভ করিল, বছর কয়েক আগের কথা। সেবারেও এমন নিদারুণ বর্ষা। ভাসছে খালবিল, ভাসছে বিলকুল, ঝাপসা ঝাপটায় হাসছে জুঁইফুল। আমার মাসতুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি। দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়াগায়। আমাদের কারোর মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেন না। অগত্যা সেখানেই যেতে হলো। একে পল্লী গ্রাম, তার উপর আবার বর্ষাকাল। সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয়। সুবিধের মধ্যে মাত্র রেলের স্টেশন খালি ক্রোশ খানেকের মধ্যেই ছিল। স্টেশনে নেমে সকলে পদযাত্রা করেই কনের বাড়ির দিকে রওনা হলাম। কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে। পুরোহিত ন্যায়রত্ন মশাই আমাদের সঙ্গেই ছিলেন। কাদার মধ্যে তার এক পাটি খড়ম ঢুকে গেল, আর তা দেখে আমরা নিজের জুতো খুলে বগলে নিলুম। তারপর অনেক বাধা বিঘ্নের ভাড়া কাটিয়ে
যখন মেয়ের বাড়ি উপস্থিত হলুম তখন বর থেকে নাপিত কাউকে চেনা গেল না। কেবল মেসমশাই গোপ থেকে কাদা নিংড়োতে নিংড়োতে কাকে খিচোচ্ছিলেন। গলার আওয়াজে তাকে ধরে ফেললুম। এই কয়েকশো পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল। তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন তখন একটু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললুম। খাওয়ার পর কিন্তু বড্ড কষ্ট পেতে হলো। আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় 20 জন ছিলাম। যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শোয়া নয়, ঠাসাঠাসি করে কোনো রকমে 20 জন বসতে পারে। গুরু ভোজনের পর সকলের মনেই একটু গড়াবার ইচ্ছা ছিল, কিন্তু তা আর হলো না। শুধু রোগা পটকা ন্যায়রত্ন মশাই কোনো মতে একটা কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন, আর সকলে পান তামাক খেয়ে গল্প গুজব করে সময় কাটাতে লাগলো। একদিকে জন কয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল। আমার কিন্তু বড্ড বিরক্ত বোধ হতে লাগলো। জানালার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলুম, দিনের বেলায় তো যাই হোক হলো, রাতেও কি ওই ব্যবস্থাই নাকি? গোধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাতে ঘুমোবার কোনো বাধা নেই। দাদা না হয় বাসর ঘর আলো করে শালি আর দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন, কিন্তু সেজন্যে আমরা সারা রাত জেগে পাহারা দেবার তো কোনো দরকারই নেই। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলুম রাতে শোবার ব্যবস্থা কীরকম। তিনি বললেন, পাড়াগায় বাড়ি ভাড়া পাওয়া যায় না, অতি কষ্টেই বাড়ি সংগ্রহ করা হয়েছে। আরেকটি ঘর আছে, সেখানে জিনিসপত্র আছে, রাতে খালি করে দেওয়া হবে না। এ কথা শুনে ঠিক ভরসা হলো না। 20 জনের শোবার জন্য মাত্র 2টি ঘর। তাই অন্যমনস্কভাবে বাইরের অবিশ্রাম বৃষ্টি ধারার দিকে চেয়ে দেখছিলাম। হঠাৎ কিছু দূরে অন্ধকারের মধ্যে একটা ছোট্ট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না। দরজা জানালাগুলো সব বন্ধ। আগে বোধ হয় বাড়িখানার হলদে রং ছিল, এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে। দেওয়ালের স্থানে স্থানে চুনবালি খসে গিয়ে খায়ের মতো দেখাচ্ছে। ও বাড়িটি কার? ভদ্রলোকটি হেসে বললেন, আপাতত ভূতের। একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার সারমর্ম হলো এই, কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল। অবশ্য তার নিজের তৈরি নয়, পৈতৃক সম্পত্তি। তিনি গ্রাম থেকে ক্রোশ 2 দূরে জমিদারের কাছারিতে 15 টাকা বেতনে গোমস্তা ছিলেন। সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল। বাবুটি মদ খেতেন, অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে মারধরও করতেন, কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল। জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি তিনি। তার স্ত্রী সতীসাধ্বী ছিলেন, তাই বছর 3 আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন। তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো। এই আঘাত সত্যি কি ভণ্ডামি তা বলা যায় না, কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল। একদিন তিনি জমিদার নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে সজোরে আঘাত করে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার বদলে তার 6 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি তারা। মাঝে মাঝে কানে শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথায় লুকিয়ে আছেন। গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাতে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে, কিন্তু এসব গুজব, নিতান্তই বাজে কথা। বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে, কেউ ব্যবহার করে না। গ্রামের 2-1 জন সাহসী লোক একবার রাতে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল, কিন্তু সেই রাতেই ভয় পেয়ে পালিয়ে আসে। তারা বলে ওই বাড়িতে ভূত আছে। গল্পটার শেষ শুনে বললুম, আমরা কয়েকজন যদি রাতে ওখানে শুই, কারোর আপত্তি হবে কি? ভদ্রলোকটি বললেন, না মশাই, আমাদের সাহস হয় না। আমি বললুম, আমাদের যদি সাহস হয়
তাহলে আপনার হতেই বা বাধা কি? আর সকলের দিকে ফিরে বললুম, ওহে বন্ধুগণ, তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো? সকলেই ব্যাপার কি জানতে চাইলে, কিন্তু সমস্ত শুনে আমার মতো 2-3 জন ছাড়া আর কেউ রাজি হলো না। যা হোক, সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে। আমরা বাড়িখানা দেখতে গেলুম। বাড়িতে তালা লাগানো ছিল। সেই ভদ্রলোকটি তার চাবির জোগাড় করে আনলেন। দরজা খুলে ঘরে ঢুকতেই ভেতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল। স্যাঁতস্যাঁতে ভিজে একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল। তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো ঘরের ভেতরে ঢুকল। দেখলুম মেঝের উপর প্রায় 1 ইঞ্চি পুরু ধুলো পড়েছে। কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল। মোটের উপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে আর কি। বাড়িতে মাত্র 2টি ঘর, তার মধ্যে একটি শয়নকক্ষ। আসবাবের মধ্যে একটি পুরনো ঘুণ ধরা খাট, আর তার মাথার কাছে একটা কপাটযুক্ত দেওয়াল আলমারি। ঘরটি নেহাত ছোট নয়, একটা বেশ বড় জালনাও আছে। দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন, না হে, আজ রাতে আর শোবার দরকার হবে না, তাসপাশা খেলেই কাটিয়ে দেওয়া যাবে। এই ঘরের যা অবস্থা দেখছি তাতে এখানে শুয়ে পড়লেও ঘুম হবে না। ভদ্রলোকটির সঙ্গে আরেকজন ছিলেন, তিনিও হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললুম, বেশ, তোমরা তাসপাশাই খেলো, আমার কিন্তু না ঘুমোলে চলে না। ভদ্রলোকটিকে বললুম, আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন, সে যদি ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা একটু শোবার উপযোগী করে দেয় আর কি। ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন, কিন্তু আমার জিদ চেপে গেছে দেখে তারা আর কিছু বললেন না। রাত্রে শুভকর্ম যথাসময় শেষ হয়ে গেল। 10:30টার পর খাওয়া দাওয়া শেষ করে লণ্ঠন হাতে একা শুতে গেলুম। সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল, আর সেটা এখনও সমভাবে চলছে। বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজার খিল লাগিয়ে দিলুম। তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলুম। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল। ঘরের দক্ষিণ দিকের জানলাটা বন্ধই ছিল। আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলুম। ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো। বায়ুর অভাবে একটু গরমও বোধ হলো, তাই জানলাটা ধরে 2-3 বার টানাটানি করবার পর সেটা খুলে গেল। তখন আবার ব্যাঙ ও ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেলাম। জানলা খুলে ফিরে আসতেই পাশে দেওয়াল আলমারিটার উপর চোখ পড়ে কৌতূহল হলো। সেটাকেও খুলতে গেলুম, কিন্তু দেখি মরচে পড়ে সেটাও এঁটে আছে। জোরে এক টান মারতেই ঝনঝন শব্দ করে খুলে গেল। ভেতরে দরকারি জিনিস তো কিছুই ছিল না, কেবল গোটা 5-6 খালি মদের বোতল গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে। শরীর বেশ ক্লান্ত হয়েছিল, তাই আলোটা কমিয়ে খাটের পায়ের কাছে রেখে শুয়ে পড়লুম। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো। 2-1 বার গায়ে কাটাও দিলে। কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলুম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক, এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লুম। রাত্রি বোধ করি তখন 2টো কি 2:30 হবে। হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধড়মড় করে বিছানায় উঠে বসলুম। দেখি দেওয়াল আলমারি থেকে শব্দটা আসছে।
নিমেষের মধ্যেই দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি, তর্ক, বুদ্ধি, বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল। এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ হতে পারে সে কথা আমার মনের ধার ঘেঁষেও গেল না। সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলুম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে। সে শব্দ আর থামে না। নিশাচর প্রেতজনির এই নিশীথ উল্লাস ঝনঝন শব্দে সমভাবে সমব্যবধানে চলতেই লাগলো। আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে কাঠ হয়ে বসে রইল। আমার অবস্থাটা একবার ভেবে দেখো। বাইরে অজস্র বৃষ্টিপাত, আর তার সঙ্গে ভেতরে অশরীরী নৃত্য। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলুম না, মশারি ছেড়ে বাইরে এসে পড়লুম। আলোটা বাড়িয়ে দিতেই ঘরের শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বার করে হেসে উঠল। এর থেকে অন্ধকার অনেক বেশি ভালো ছিল। মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে, এবং তারপরে যে কী কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলুম না। আমি ছুটে জানলার কাছে গিয়ে সজোরে জানলার গড়া চেপে ধরলুম। ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকে উঠল। বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল। জানালা থেকে হাত 25 দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল। নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না। সেই গাছের গোড়ায় এক দানব আকৃতির লোক কোদাল দিয়ে প্রাণপণে মাটি কোপাচ্ছে। তার সারা শরীর বেয়ে জল পড়ছে। পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না। কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল। আমি আরেকবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলুম। আর তখনই আবার একটা বজ্রপাত হল। দেখলুম ক্লান্তি নেই, বিশ্রাম নেই, বৃষ্টির দিকে ভুরুক্ষেপ নেই। লোকটা সমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে, আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে, ঝনঝন ঝনঝন। আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল। একবার ভাবলুম ডাকি, কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল। কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানলার সম্মুখে তুলে ধরলুম। বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না, কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল। শব্দটা এতক্ষণ সয়ে গিয়েছিল, থামতেই বুকের ভেতরটা কেমন ধড়াস করে উঠল। আবার এই শব্দটা থেমে গেল কেন? শব্দ থামতেই দেওয়াল আলমারিটার দিকে তাকিয়েছিলাম। সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল। লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলুম ঠিক জানলার উপরে একটা মস্ত ঝাঁকড়ালো মাথা, আর তারই ভেতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের দিকে স্থির হয়ে আছে। আমার হাঁটু দুটো কাঁপতে লাগলো, আর গলার আওয়াজ তখন একেবারে মৃত প্রায়। চেঁচামেচি কিংবা পালানো দুই সমান অসম্ভব। তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপতে লাগলুম। হঠাৎ বাঘের মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জালনার দুটো গড়ার ধরে সজোরে টান মারল, আর তার ফলে জালনার ঘুণ ধরা পচা কাঠ অকস্মাৎ ভেঙে গিয়ে কাঠের গড়ার দুটো বার হয়ে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গে একটা কাদা মাখা গিরগিটির মতো লোক সেই ফাঁকা দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। তারপর সে আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, তুমি কে? নিজের নামটা পর্যন্ত সাপ ভুলে গিয়েছিলাম, তাই উত্তরটা দেওয়া হয়ে উঠল না। লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর তার মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল। সে ভাঙা গলায় চিৎকার করে উঠল, তুমি পুলিশ? আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালাম যে আমি পুলিশ নই। আশ্চর্য, লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল। কোমরে একটা ছেঁড়া ন্যাকড়া জড়ানো ছিল। একবার ঘরের চারিদিকে তাকিয়ে সে বলে উঠল, 3 মাস মদ খায়নি,
বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু মদ দিতে পারো? বেশি নয়, 1 গ্লাস। এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না। বোধ হলো মদের পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে। একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উকি মারছিল। আমি বললুম, মদ তো নেই, কিন্তু আপনি কি? লোকটা 2 হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে মাথা তুলে আবার বলল, এই বাড়ির মালিক আমি। নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই, গোমস্তাগিরি করতুম। একদিন ঝগড়া করে চলে এলুম, তখন স্ত্রী আর বেঁচে নেই, শুধু মেয়ে। বাড়ি আসতেই মেয়েটা বললে, বাবা খেলা করতে করতে পায়ের তোড়া গাছতলায় কোথায় পুঁতে রেখে এসেছিলুম, আর খুঁজে পাইনি। এমনিতেই মাথায় রাগ চড়েছিল, মারলুম মেয়েটাকে রাগে 1 চড়। মেয়েটা সেখানেই পড়ে মরে গেল। সেই থেকে পুলিশের ভয় পালিয়ে বেড়াচ্ছি। মেয়েটা মরেছে যাকে, কিন্তু তার পায়ের তলায় কিছুতেই খুঁজে পাচ্ছি না আমি। এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল। খালি বোতলগুলো পেড়ে পেড়ে মাটিতে আছড়ে ভাঙতে লাগলো। তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে সে এসেছিল সেই পথ ধরেই আবার বেরিয়ে গেল। মিনিট 2 ঘর একেবারে নিস্তব্ধ। তারপর আলমারির কাচের কপাট দুটো সজোরে শব্দ করে উঠল, ঝন ঝন ঝন। বড়দা তারপর চুপ করে রইল। অমূল্য ঠাট্টা করে বলে উঠল, ব্যাস, এই গল্প, খালি ঝন ঝন ঝন। বড়দা বলল, আর একটু বাকি আছে। শেষ রাতে একটু ঘুম এসেছিল। হঠাৎ ঘুমটা যেন ভেঙে গেল। দেখলাম ঘরে একেবারে অন্ধকার। আলোটা কখন যেন নিভে গেছে। অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলুম, কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শেষ রাতে ঠান্ডা হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে আমার ঘড়ি আর মানিব্যাগটা চুরি গেছে। শীতের সন্ধ্যায় আমরা কয়েকজন ক্লাবে বসে রাজনৈতিক ব্যাপারে আলোচনা করছিলাম। যদিও ক্লাবে বসে রাজনৈতিক ব্যাপারে আলোচনা করা ক্লাবের আইন বিরুদ্ধ। বিহার প্রদেশে বাস করে বাঙালির ক্লাব করতে হলে ওই রকম গুটি কয়েক আইন খাতায় লিপিবদ্ধ করে রাখতে হয়। আলোচনায় ক্রমশ 2 জন সভ্য লোকের মধ্যে বাকযুদ্ধ চলছিল। আমরা বাকি সকলে মনোযোগ দিয়ে শুনছিলাম। গান্ধী টুপি পরে চুনি বলল, যাই বল, গান্ধী টুপি পরলেই দেশভক্ত হওয়া যায় না। হওয়া যায়। বাংলাদেশের 7 কোটি লোক যদি গান্ধী টুপি পরে, তাহলে অন্তত 1 কোটি গজ খন্দর বিক্রি হয়। তার দাম অন্তত পক্ষে 30 লক্ষ টাকা। ওই টাকাটা দেশের লোকের পেটে যায়। হতে পারে, কিন্তু টুপি পরলে বাঙালির বিশেষত্ব নষ্ট হয়। তা সে যে টুপি হোক, লাগা শির হচ্ছে বাঙালির বিশেষত্ব। কেবল এই বিশেষত্বের জোরে যদি বাঙালি বেঁচে থাকে, তাহলে তার গলায় দড়ি দিয়ে মরা উচিত। দূরে টেবিলের এক কোণে বড়দা কড়ি কাঠির দিকে চোখ তুলে বসেছিল। হঠাৎ প্রশ্ন করল, টিকটিকিকে কখনো হাসতে দেখেছ? অপ্রত্যাশিত প্রশ্নে দুজনে কিছুক্ষণের জন্য গুম হয়ে গেল। তারপর সবাই একসঙ্গে হেসে উঠল। হাসি থামলে বড়দা বলল, হাসির কথা নয়, মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে বলি এরকম আমার একটা দুর্নাম আছে। সেটা কিন্তু নিন্দুকের অখ্যাতি। স্রেফ গান্ধী টুপি পড়লে দেশ উদ্ধার হয় কি না বলতে পারি না বাপু, কিন্তু গয়ায় পিণ্ডি দিলে যে
বদ্ধ জীবাত্মার মুক্তি হয় তার সদ্য সদ্য প্রমাণ যদি চাও তো আমি দিতে পারি। সবাই বুঝলো একটা গল্প আরম্ভ হতে চলেছে। অমূল্য উঠে দাঁড়িয়ে বলল, এইবার গাঁজার শ্রাদ্ধ হবে। তা আমি বাড়ি চললাম। দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে দাঁড়িয়ে বলল, দেখো, তোমরা ভালো চাও তো বড়দাকে ক্লাব থেকে তাড়াও বলছি, নইলে শুধু গাঁজার ধোঁয়ায় এ ক্লাব একদিন বেলুনের মতো শূন্যে উড়ে যাবে। তখন দেখবে কি হয়। এই বলে সে হনহন করে বাইরে চলে গেল। বড়দা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সত্যি কথা যারা বলে তাদের এমনই হয়। যিশুকে তো ক্রুশে চড়তে হয়েছিল। হ্যাঁ, যাক। ঋষি, একটা সিগার দাও তো। সিগার নেই, বিড়ি খাও তো দিতে পারি। হ্যাঁ, থাক, দরকার নেই। দেখি যদি আমার পকেটে। নিজের পকেট থেকে সিগার বার করে সযত্নে ধরিয়ে বড়দা বলতে আরম্ভ করলো, ব্যাপারটা এতই তুচ্ছ যে আমার নিজেরই বলতে সংকোচ বোধ হচ্ছে, কিন্তু তোমরা যখন শুনবে বলে ঠিক করেছো তখন বলেই ফেলি। দেখো, শুধু যে মানুষ মরেই ভূত হয় তা কিন্তু নয়। পশু পাখি, এমনকি কীটপতঙ্গ পর্যন্ত মৃত্যুর পর প্রেতজনী প্রাপ্ত হয়। তার প্রমাণ আমি একবার পেয়েছিলাম। এই তো সেদিনের কথা, বড় জোর বছর দুয়েক হবে। ছুটির সময়, কাজের তাড়া নেই, তাই নিশ্চিন্ত মনে গীদা মুফাসার গল্পগুলো আরেকবার পড়ে নিচ্ছি। আমাদের দেশের অকাল্পক তরুণ সাহিত্যিকের দাম মুফাসার দোষটি 16 আনা নিয়েছেন, কিন্তু তার গুণের কড়া গণ্ডিও পায়নি। যাকে বলে বিশেষ সঙ্গে খোঁজ নেই, কুলোপানা চক্কর। সে যাক, সে রাতে টেবিলে বসে এক মনে পড়ছি। কেরোসিনের বাতিটা উজ্জ্বলভাবে জ্বলছে। হঠাৎ একসময় চোখ তুলে দেখি একটা প্রকাণ্ড টিকটিকি কখন টেবিলের উপর উঠে পোকা ধরে খাচ্ছে। টিকটিকিটার স্পর্ধা দেখে একেবারে অবাক হয়ে গেলুম। জগতে যত রকম জানোয়ার আছে, আমার বিশ্বাস তার মধ্যে সবচেয়ে টিকটিকি বিভৎস। মাকড়সা, আরশোলা, শুয়োপোকা, কচ্ছপ, এমনকি আমি ব্যাঙ পর্যন্ত সহ্য করতে পারি, কিন্তু টিকটিকি, ওফ! জানো, টিকটিকির এক কানের ভেতর দিয়ে আরেক কান পর্যন্ত পরিষ্কার দেখা যায়। তার ল্যাজ কেটে দিলে ল্যাজটা বিচ্ছিন্ন হয়ে আপনা আপনি লাফাতে থাকে। মোট কথা, টিকটিকির দর্শন মাত্রই আমার প্রাণে অহেতুক আতঙ্কের সঞ্চার হয়। পেটের ভেতরটা কেমন কেমন যেন খালি হয়ে যায়, শিরদাঁড়া শিরশির করতে থাকে। হাসির কথা মনে হচ্ছে, কিন্তু তা নয়। ডিউক অফ ওয়েলিংটনের বেড়াল দেখলে এমন হতো। যাই হোক, টিকটিকিটাকে আমার টেবিলের উপর স্বচ্ছন্দে বিচরণ করতে দেখেই আমি তড়াক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালুম। তারপর দূর থেকে তাকে একটা তাড়া দিলুম। সে ঘাড় বেঁকিয়ে আমার দিকে কটমট করে কিছুক্ষণ চেয়ে থেকে সব দাঁতগুলো বার করে একবার হেসে নিল। তাই তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে টিকটিকির হাসি দেখেছো কিনা। কুকুরের হাসি, বিড়ালের হাসি, শিম্পাঞ্জির হাসি সম্বন্ধে অনেক বৈজ্ঞানিক গবেষণা পড়েছি, কিন্তু টিকটিকি সম্বন্ধে এরকম একটাও জনশ্রুতি পর্যন্ত কোথাও শুনেছি বলে মনে পড়ে না। বলায় বড়দা একটা ভুল করেছে। ডিউক অফ ওয়েলিংটন নয়, লর্ড রবার্টসের বিড়াল দেখলে এরকম হতো। এই টিকটিকিটার মুখে বোধহয় 50,000 দাঁত ছিল। তার হাসিটা নিতান্তই অবজ্ঞার হাসি। সে হাসির অর্থ দেখেই তো চেয়ার ছেড়ে পালালে। দূর থেকে বীরত্ব ফলাতে লজ্জা করে না? বড্ড রাগ হলো। একটা টিকটিকি হোক না সে 6 ইঞ্চি লম্বা, আমারই টেবিলের উপরে উঠে আমাকেই কিনা তুচ্ছ তাচ্ছিল্য করে। ভারী দেখে একটা অভিধান, বোধহয় সেটা ওয়েবস্টারের হবে, হাত বাড়িয়ে তুলে নিয়ে তাই দিয়ে টেবিলের কোণে দমাস করে এক ঘা বসিয়ে দিলুম। টিকটিকিটা বিদ্যুতের মতো ফিরে গোল গোল চোখ পাকিয়ে আমার পানে চেয়ে রইল প্রায় 2 মিনিট। তারপর আবার সেই 50,000 দাঁত বের করে হাসি। আবার এদিকে দেখি আমার গিন্নি পর্দা ফাঁক করে পাশের ঘর থেকে আমার এই শব্দবেদী যুদ্ধ দেখছিল। চুরির শব্দে চেয়ে দেখি তিনিও নিঃশব্দে হাসছেন। টিকটিকি সম্বন্ধে আমার দুর্বলতা সে আগে থেকেই জানতো। হ্যাঁ, রাগে সর্বাঙ্গ জ্বলে গেল। অভিধানখানা হাতেই ছিল, দুহাটে সেটা তুলে ধরে দিলুম টিকটিকি লক্ষ্য করে টেবিলের উপর ফেলে। তারপরেই হুলস্থুল কাণ্ড।
ল্যাম্পটা উল্টে গিয়ে ডোম চিমনি ঝনঝন শব্দে ভেঙে ঘর অন্ধকার হয়ে গেল। ওদিকে মা রান্নাঘর থেকে শব্দ শুনে ছুটে এলেন। আমার ছোট ভাই পাঁচুর হিন্দুস্তানি মাস্টার বাইরের ঘরে বসে পড়াচ্ছিল, তিনিও চেঁচাতে লাগলেন, আরে ক্যা হুয়া, আরে ক্যা হুয়া। আমিও চিৎকার করে ডাকলুম, রঘুয়া জলদি একটু লণ্ঠন লেকে আও। অন্ধকারে দাঁড়িয়ে কেবলই ভয় হচ্ছিল পাছে টিকটিকিটা টেবিল থেকে নেমে এসে আমার পা বেয়ে উঠতে আরম্ভ না করে। রঘুয়া ঊর্ধ্বশ্বাসে লণ্ঠন নিয়ে হাজির হলো। তখন দেখা গেল ভাঙা কাচের মাঝখানে বিরাট অভিধানের তলা থেকে টিকটিকির মুন্ডুটা কেবল বেরিয়ে আছে, ধরটা পিষে ছাতু হয়ে গেছে। মুন্ডুটা একেবারে অক্ষত, যেন অভিধানের তলা থেকে গলা বাড়িয়ে আমাকে দেখছে আর অসংখ্য দাঁত বের করে একটা অত্যন্ত পৈশাচিক হাসি হাসছে। আমার পা থেকে মাথা পর্যন্ত দু চারবার শিউরে উঠল। বিভৎস মৃতদেহটাকে ফেলে দেওয়ার হুকুম দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লুম। সে রাতে আর ভাত খাওয়ার রুচি হলো না। সমস্ত রাত্রি ঘুমের মধ্যে কতগুলো দুঃস্বপ্ন ঘুরে বেড়াতে লাগলো। সেগুলোকে চেতনা দিয়ে ধরাও যায় না, অথচ কিছু নয় বলে উড়িয়ে দেওয়া চলে না। সকালে যখন বিছানা ছেড়ে উঠলুম তখন শরীর মনে প্রফুল্লতার একান্ত অভাব। বিরস মনে বাইরের ঘরে বসে চা খাচ্ছি। হঠাৎ চোখ পড়ল টেবিলের উপর। দেখি দুটো ছোট ছোট ডিম পাশাপাশি রাখা আছে, দেখতে ঠিক খড়ি মাখানো করমচার মতো। ইতিপূর্বে টিকটিকির ডিম কখনো দেখিনি, কিন্তু বুঝতে বাকি রইল না যে এ দুটি সেই বস্তু। হাঁকাহাঁকি করে চাকরদের জেরা করলুম, কে এখানে ডিম রেখেছে, কিন্তু কেউ কিছু বলতেই পারল না। এমনকি প্রহারের ভয় দেখিয়েও তাদের কাছ থেকে কোনো কথা বার করা গেল না। তখন পেঁচোর উপর ঘোর সন্দেহ হলো। পেঁচোকে নিয়ে পড়লুম। সে শেষ পর্যন্ত কেঁদে ফেললে, কিন্তু অপরাধ স্বীকার করলে না। শাস্তিস্বরূপ তাকে ডিম দুটো বাইরে ফেলে দেওয়ার হুকুম করলুম। এই যে আমাকে ভয় দেখাবার উদ্দেশ্যে কোনো লোকের বজ্জাতি, এই কথাই গোড়া থেকে আমার মনে বদ্ধমূল হয়ে গেছিল। কিন্তু কিছুক্ষণ পরে চাবি দিয়ে দেরাজ খুলে যখন দেখুন তার মধ্যে সাদা সাদা ক্ষুদ্রাকৃতি দুটো ডিম বিরাজ করছে, তখন কেমন ধোকা লাগলো। তাই তো, এখানে ডিম কে রাখে? তারপর দেখতে দেখতে বাড়িময় যেন টিকটিকির ডিমের হরিলুট পড়ে গেল। যেদিকে তাকাই সেই দিকেই দেখি দুখানা করে ডিম। হঠাৎ যেন জগতের যত স্ত্রী টিকটিকি সবাই সংকল্প করে আমার চারপাশে ডিম পাড়াতে শুরু করে দিয়েছে। এমনি ব্যাপার 2 দিন ধরে চলল। মন এমন সন্ত্রস্ত ও বিভ্রান্ত হয়ে উঠল যে সহসা কোনো একটা জায়গায় হাত দিতে পর্যন্ত ভয় করতে লাগলো, পাছে সেখান থেকে টিকটিকির ডিম বেরিয়ে না পড়ে। কিন্তু সাধারণ 5 জনের কাছে এ ব্যাপার এতই অকিঞ্চিতকর যে মনের কথা কাউকে খোলস করে বলাও যায় না। টিকটিকির ডিম দেখেছে, তার আর হয়েছে কি? এ প্রশ্ন করলে তার সদুত্তর দেওয়া কঠিন। তাই আমিও নিজেকে বোঝানোর চেষ্টা করলুম, কিন্তু বিশেষ কোনো ফল হলো না। বরঞ্চ সর্বদা মনের মধ্যে এই কথাটাই আনাগোনা করতে লাগলো যে এইটা ঠিক নয়, স্বাভাবিক নয়, কোথাও এর একটা গলদ আছে। বাড়িতে যখন মন অত্যন্ত বিভ্রান্ত হয়ে উঠেছে, তখন একদিন সন্ধ্যাবেলায় ভাবলুম যাই, ক্লাবে যাই। ছুটির সময়, বুঝলে, তোমরা তখন কেউ এখানে ছিলে না। ক্লাব একরকম বন্ধই ছিল। তবু চাকরটাকে দিয়ে ঘর খুলিয়ে আলো জ্বালিয়ে ঠিক এখানে এসেই বসেছিল। টেবিলের উপর পাতলা এক পুরো ধুলো পড়েছিল। তখন অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে দেশলাই কাঠিটা অ্যাস্ট্রেতে ফেলতে গিয়ে দেখি, হ্যাঁ, ছাই পড়া সিগারেট কুচির মধ্যে 2টো ডিম। তৎক্ষণাৎ উঠে বাড়ি চলে এলাম। মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, রে, কদিন থেকে তোর মুখখানা কেমন শুকনো শুকনো দেখাচ্ছে, শরীর কি ভালো নেই? হ্যাঁ, ওই একরকম। এই বলে বাইরের ঘরে গিয়ে বসলুম। ব্যাপারটা যে ক্রমে ঘনীভূত হয়ে আসছে তাতে আর সন্দেহ নেই। টিকটিকির বধূর অতি প্রসবিতা বলে উড়িয়ে দেওয়াও আর সম্ভব নয়। এই আর কিছু নয়, ভূত, ডিমভূত। সেই প্রতিহিংসা পরায়ণ টিকটিকিটা প্রেতজনী প্রাপ্ত হয়ে আমাকে ভয় দেখাচ্ছে, এবং ওই ডিম ছাড়া আর কিছুতেই যে আমি ভয় পাওয়ার লোক নয় তা সে তার ভৌতিক বুদ্ধি দিয়ে ঠিক বুঝতে পেরেছে।
ইতর প্রাণীর উপর কেন যে আমাদের শাস্ত্রে দয়া দাক্ষিণ্য দেখাতে আদেশ করে গেছে, এবং কেন যে বুদ্ধদেব সামান্য ছাগলের প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিতে চেয়েছিলেন, আমার দৃষ্টান্ত দেখেও সে জ্ঞান যদি তোমাদের না হয়ে থাকে, তাহলে তোমাদের অদৃষ্টে কুম্ভিপাক নরক অনিবার্য। আসল কথা, আমার মনে ঘোর অনুতাপ উপস্থিত হয়েছিল। টিকটিকিটাকে উদ্দেশ্য করে কেবলই বলেছিলাম, হে প্রেত, হে নিরম্বর বায়ুভূত, যথেষ্ট হয়েছে, এবার তোমার ডিম সম্বরণ করো। কিন্তু সে সম্বরণ করে কে? রাতে খেতে বসে ভাত ভেঙেই দেখলুম ভাতের মধ্যে দুটি সুসিদ্ধ ডিম। কম্পিত কলেবরে আসন ছেড়ে উঠে দাঁড়ালুম। মা বললেন, কি হলো, উঠলি যে? শরীরের প্রবল কম্পন দমন করে বললুম, খিদে নেই। বিছানায় শুয়ে শুনতে পেলুম মা বধূকে তিরস্কার করছেন। বোকা মেয়ে, পরমচা কখনো ভাতে দিতে আছে? ওর যা ঘেন্নাটে স্বভাব, দেখেই হয়তো না খেয়ে উঠে গেল। রাতে এক অপূর্ব স্বপ্ন দেখলুম। হ্যাঁ, অপূর্ব এই হিসেবে যে তার পূর্বে কখনো এমন স্বপ্ন দেখিনি, এবং পরেও আর দেখবার ইচ্ছেও নেই। স্বপ্ন দেখলুম যেন অত্যন্ত ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছি। শোবামাত্রই বুঝতে পারলুম যে বিছানায় চাদর পাতা নেই, তার বদলে আগাগোড়া টিকটিকির ডিম দিয়ে ঢাকা। আমার শরীরের চাপে ডিমগুলো ভেঙে যেতে লাগলো, আর তার ভেতর থেকে কালো কালো কঙ্কাল সার সরীসৃপের মতো লক্ষ লক্ষ টিকটিকির ছানা বেরিয়ে আমার সর্বাঙ্গে চলে বেড়াতে লাগলো। প্রাণপণে উঠে পালাবার চেষ্টা করলুম, কিন্তু স্বপ্নে পালানো যায় না। সেইখানে পড়ে গো গো করতে লাগলুম, আর সেই ধেড়ে টিকটিকিটা যাকে আমি মেরে ফেলেছিলুম আমার ঘাড় বেয়ে নাকের উপর উঠে বসে এক দৃষ্টে আমার পানে চেয়ে রইল। গিন্নির ঠেলায় ঘুম ভেঙে দেখলুম গা দিয়ে ঘাম ঝরছে, এবং তখনও যেন টিকটিকির বিভৎস ছানাগুলো গাময় কিলবিল করে বেড়াচ্ছে। ভাই, অনেক রকম দুঃস্বপ্ন আজ পর্যন্ত দেখেছি, এবং আরও অনেক রকম দেখব, তাতে সন্দেহ নেই। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা এমনটি যেন আর দেখতে না হয়। ভয়ের যে বস্তুটা চোখে দেখা যায় না, যার ভয়ানকত্ব যুক্তির দ্বারা খণ্ডনও করা যায় না, এবং যার হাত থেকে উদ্ধার পাওয়ার কোনো জানিত উপায়ও নেই, সেই বস্তুই বোধ করি জগতের সব থেকে ভয়ঙ্কর। ভূতের ভয় ওই জাতীয়। তাই প্রাণের মধ্যে আমার বিভীষিকা যতই বেড়ে চলল, তার হাত থেকে পরিত্রাণ পাওয়ার পন্থাটাও আমার কাছে তেমনি অজ্ঞাত রয়ে গেল। কি করব, কোথায় যাব, যেন কোনো দিকেই কিছু কিনারা পেলুম না। এই রকম যখন মনের অবস্থা, তখন একদিন ডাকে একখানা চিঠি এলো। শুভেন্দু গয়া থেকে লিখছে। চিঠি এমন কিছু নয়, তুমি কেমন আছো, আমি ভালো আছি, এই গোছের। কিন্তু হঠাৎ যেন আমার দিব্যদৃষ্টি খুলে গেল। মনে হলো এ চিঠি নয়, দৈববাণী। তৎক্ষণাৎ শুভেন্দুকে তার করে দিলুম, আজই যাচ্ছি। তারপর যথাকালে গয়ায় পৌঁছে টিকটিকির প্রেতাত্মার সদ্গতি সংকল্প করে পিণ্ডি দিলুম। গয়াতে আজ পর্যন্ত টিকটিকির পিণ্ডদান কেউ করেছে কিনা জানি না, কিন্তু সেই থেকে আমার উপর আর কোনো উপদ্রব হয়নি। সেই মায়ামুক্ত জীবাত্মা বোধ করি এখন দিব্যলোকে বৈকুণ্ঠের দেওয়ালে উঠে পোকা ধরে ধরে খাচ্ছে। সন্ধ্যার সময় প্রাত্যহিক অভ্যাস মতো গুটি কয়েক সভা ক্লাব ঘরের মধ্যে সমবেত হয়েছিল। বড়দা সিগারেটের ক্ষুদ্র শেষাংশটুকুকে লম্বা একটা শুকটান দিয়া সেটা সযত্নে অ্যাস্ট্রের উপর রেখে দিল। তারপর আস্তে আস্তে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ভূতের গল্প তো তোমরা অনেকেই শুনেছ, কিন্তু ভূতের মুখে ভূতের গল্প শুনেছ কি? অমূল্য এক কোণে বসে একখানি সচিত্র বিলাতি মাসিক পত্রের পাতা উল্টাচ্ছিল। বড়দার এই কথা শুনে সে কিছু না বলে পারল না। অসম্ভব একটা কিছু বড়দার বলার চাই। আপাত দৃষ্টিতে ঘটনাটা অসম্ভব বলে মনে হতে পারে বটে, কিন্তু বাস্তবে তা নয়। তবে বলি শোনো। আরে না না, আজ যে আমাদের সাহিত্য সভার অধিবেশন। অতুল,
তোমার সাহিত্যে বস্তুতন্ত্র প্রবন্ধটা তাহলে কি হলো? কাল হবে কোনে। বস্তুতন্ত্রের চেয়ে বড় জিনিস আজ এসে পড়েছে। বড়দা, তোমার গল্পটা আরম্ভ হোক। আজ তাহলে বড়দার কতগুলো মিথ্যে কথা শুনেই সন্ধ্যেবেলাটা কাটাতে হবে। কথাটা শুনে তারপর সত্যি মিথ্যে বিচার করা উচিত। তাহলে আরম্ভ করি। গত বৎসর আমার প্ল্যানচেটে ভূত নামাবার শখ হয়েছিল, বোধহয় তোমাদের মনে আছে। যারা জানে শোনে তাদের পক্ষে ভূত নামানো অতি সহজ ব্যাপার। দরকারি আসবাবের মধ্যে কেবল একটি তেপায়া টেবিল, আরেকটি গুলি। বিড়বিড় করে অমূল্য বলতে লাগলো। বড়দা ওদিকে কর্ণপাত না করে আবার বলতে আরম্ভ করলো। একদিন একটা ছোট্ট দেখে তেপায়া টেবিল জোগাড় করে সন্ধ্যার পর আমাদের তেতলা সেই নিরিবিলি ঘরটায় বসে পড়ল। আমি, আমার বউ আর পেঁচো। বলি, এই বয়স থেকেই ছোট ভাইটির মাথা খাওয়া হচ্ছে কেন? বউয়ের কথা না হয় ছেড়েই দিলাম, কারণ যেদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে সেদিনই তার যা হবার হয়ে গেছে। পেঁচোকে নেবার কারণ তিনজনের কমে চক্র হয় না। তাছাড়া সে ছেলে মানুষ, সুতরাং মিডিয়াম হবার উপযুক্ত। সে যাক, মেঝের উপর টেবিল ঘিরে তো বসা গেল, কিন্তু ভাবনা হলো কাকে ডাকি। ভূত তো আর একটি আত্রি নয়। পৃথিবীর আরম্ভ থেকে আজ পর্যন্ত যত লোকের ঈশ্বর প্রাপ্তি ঘটেছে সকলের দাবি তো সমান। এখন কাকে ফেলে কাকে ডাকি? কিছুক্ষণ চুপ করে থেকে বড়দা আবার বলতে আরম্ভ করলো। আমাদের সুভাষকে চেনো তো, জুনিয়র উকিল? তার ভগ্নিপতি সুরেশবাবু হাওয়া বদলাতে এসে গত শীতকালে নিউমোনিয়ায় মারা যান, বোধহয় তোমাদের মনে আছে। তুমি তো পোড়াতেও গেছিলে। হ্যাঁ, হঠাৎ সেই সুরেশবাবুর কথা আমার মনে পড়ে গেল। তখন তিনজনে আলোটা কমিয়ে দিয়ে টেবিলের উপর আঙুলে আঙুল ঠেকিয়ে সুরেশবাবুর ধ্যান শুরু করে দিলাম। বেশিক্ষণ নয় ভাই, মিনিট 5 চোখ বুজে থাকার পর চোখ খুলে দেখি পেঁচোটা কেমন যেন জবুধবু হয়ে গেছে। ঠোঁটের কোণ বেয়ে নাল গড়াচ্ছে, চোখ শিবনেত্র, বিড়বিড় করে কি যেন বলছিল। কিরে বলে তাকে একটা ঠেলা দিলুম, ক্যাত করে পড়ে গেল। বউ তো চেঁচিয়ে আমাকে খুব জোরে জড়িয়ে ধরল। বস্তুতন্ত্র এসে পড়েছে, এবার আসল গল্পটা আরম্ভ হোক। বুঝলুম ভূতের আবির্ভাব হয়েছে। পেঁচুকে অনেক প্রশ্ন করলুম, কিন্তু সে জড়িয়ে জড়িয়ে কি যে উত্তর দিল বোঝা গেল না। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি গজালো। কাগজ পেন্সিল এনে পেঁচোর হাতে ধরিয়ে দিলুম। পেন্সিল হাতে পেয়ে পেঁচো শটানে উঠে বসলো। উঠে বসে লিখতে আরম্ভ করে দিল। সে এক আশ্চর্য ব্যাপার ভায়া। পেঁচোর চোখ বন্ধ, মুখ দিয়ে লাল গড়াচ্ছে, আর সে প্রাণপণে কাগজের উপর লিখে যাচ্ছে। এইবার পকেট থেকে একগুচ্ছ কাগজ বের করে বড়দা বলল, আবার হাতের লেখা দেখে অবাক হয়ে যাবে। দস্তুর মতো পাকা হাতের লেখা। কে বলবে যে পেঁচো লিখেছে এটা? অমূল্য লেখাটা তদারক করে বলল, পেঁচো লিখেছে কেউ বলবে না বটে, কিন্তু তোমার লেখা বলে অনেকের সন্দেহ হতে পারে। এই লেখা হাতে পাওয়ার পর আমি সুভাষের বাড়ি গিয়েছিলাম। সুরেশবাবুর পুরনো একখানা চিঠির সঙ্গে মিলিয়ে দেখলাম অবিকল তার হাতের লেখা। বিশ্বাস না হয় তোমরা যাচাই করে দেখতে পারো। অবশ্যই দেখব। সে যাক, এখন তুমি কি বলতে চাও? এই কাগজগুলো সুরেশবাবুর প্রেতাত্মার জবানবন্দি? এটা হচ্ছে তার মৃত্যুর ইতিহাস। পুরোপুরি সত্যি কি না সে কথা কেউ বলতে পারে না, কিন্তু গোড়ার খানিকটা যে সত্যি তা সুভাষ সেদিন স্বীকার করেছিল। এইবার তবে আসল গল্পটা শোনো। এই বলেই বড়দা কাগজের গুচ্ছটা তুলে পড়িতে আরম্ভ করিল। যারা মুঙ্গের শহরের সাথে পরিচিত তারা জানেন যে উক্ত শহরে পিপরপাতি নামক যে বিখ্যাত বিধিপথ আছে, তার পশ্চিম প্রান্তে গঙ্গার কূলে মুসলমানদের একটি অতি প্রাচীন গোরস্থান আছে। বোধ করি এই গোরস্থানের সব কবরগুলি শতাধিক বর্ষের পুরাতন। স্থানটি অনাদৃত, কাটা গাছ ও জঙ্গলের ফাঁকে ফাঁকে অস্থিপঞ্জর প্রকট করে এই কবরগুলি কোনো রকমে
নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিল। এই গোরস্থানের এক কোণে একটি কোষ্ঠী পাথরের কবর আছে। এই কবরটি সম্বন্ধে শহরে অনেক ভুতুড়ে গল্প প্রচলিত ছিল, আর এইসব আজগুবি গল্প শুনে আমিও কৌতূহল হয়ে উঠেছিলাম। আমার জ্যেষ্ঠ শালাবাবু বললেন যে কবরটা এখনও সজীব। 50 বৎসর পূর্বে নাকি এক সাহেব ওই কবর লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন। গুলির আঘাতে পাথর ফেটে ছলকে ছলকে রক্ত বেরিয়েছিল। সেই রক্তের দাগ নাকি এখনও মুছে যায়নি। কবরের গায়ে এখনও রক্ত গড়িয়ে পড়ার দাগ আছে। আর যে নাস্তিক সাহেব ওই গুলি করেছিল সেও আর প্রাণে বাঁচেনি। সেই রাতেই ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়েছিল। একদিন শীতের সন্ধ্যায় শালাবাবুকে সঙ্গে নিয়ে কবরটি দেখতে গেলাম। শালাবাবু আমার সমবয়সী। ভূত প্রেতে তার অটল বিশ্বাস। আমি কিছুদিন যাবৎ মুঙ্গেরে এসে শালাবাবুর বাড়িতেই হাওয়া পরিবর্তন করছিলাম, সঙ্গে স্ত্রীও ছিল। কবরস্থানের কাছে গিয়ে দেখলাম জায়গাটি কাটা গাছে ভরে প্রায় দুর্ভেদ্য হয়ে আছে। অনেক যত্নে, অনেক সাবধানে পা ফেলে এবং কাপড় চাপড় বাঁচিয়ে সেই ভুতুড়ে কবরটির সম্মুখীন হলাম। কালো পাথরের কবর। আপাত দৃষ্টিতে ভৌতিক কিছুই চোখে পড়ল না। হঠাৎ যখন আমরা কবরটির একেবারে কাছে এসে পৌঁছালাম, তখন সেই কালো পাথরের উপর শুয়ে আছে আর একটা কালো জন্তু। বোধহয় আমাদের পায়ের শব্দে জেগে উঠেছে। একবার আমাদের মুখের উপর তার চোখ দুটো মেলে ধরল, তারপর আস্তে আস্তে কবরের আড়ালে মিলিয়ে গেল। দেখলাম একটা কুকুর, রং কুচকুচে কালো। শরীর যে হিসেবে লম্বা সে হিসেবে উঁচু নয়। পাগুলো বাঁকা বাঁকা এবং অত্যন্ত খর্ব। কিন্তু সবচেয়ে ভয়াবহ তার চোখ দুটো, হলদে রঙের সহিত ঈষৎ রক্তাভ এবং মণিহীন। পলক ফেললে মনে হয় যেন অন্ধকার রাতে খদ্দর জ্বলছে। তখনই শালাবাবু বলে উঠল, লোকে বলে ওই কুকুরটাই সাহেবের টুটি ছেড়ে মেরে ফেলেছিল 50 বছর আগে। কিন্তু কুকুরটাকে তো এত প্রাচীন বলে মনে হলো না। আমরা কবরটার একেবারে পাশে গিয়ে দাঁড়ালাম। দেখলাম কুকুরটা যে স্থানে শুয়েছিল ঠিক সেই স্থানে পাথরের খানিকটা জলটা উঠে গিয়েছে এবং তারই চারিপাশে লাল রঙের একটা পদার্থ শুকিয়ে আছে। হঠাৎ রক্ত বলেই মনে হয়, যেন ওই কুকুরটা সমাধির রক্তাক্ত ক্ষতটাকে বুক দিয়ে আগলে থাকে। কিরকম বোধ হচ্ছে? আশ্চর্য বটে। আমার মনে হয় খুব গরম একটা ধাতু দিয়ে এই পাথরে আঘাত করা হয়েছিল, তাতেই এইরকম হয়েছে। আমার মন্তব্য শুনে শালাবাবু আধ্যাত্মিকভাবে একটু হেসে নিল। আমার কথায় সে সম্মতি দিল ঠিকই, কিন্তু তা যে একেবারেই হতে পারে না সেটা তার কণ্ঠস্বরের ভঙ্গিতে বেশ বোঝা গেল। কোনো একটা তর্কাধীন বিষয়ের আলোচনায় মানুষ যখন উচ্চ অঙ্গের হাসি হেসে এমন ভাব দেখায় যে অপর পক্ষের সঙ্গে তর্ক করাটাই ছেলে মানুষই, তখন অপর পক্ষের মনে রাগ হওয়াটাই স্বাভাবিক। আমারও একটু রাগ হলো, কিন্তু যে লোক তর্ক করতে অসম্মত তাকে প্রত্যক্ষ প্রমাণ দ্বারা বুঝিয়ে দেওয়া ছাড়া অন্য পথ নাই। তাই আমি বললাম, আচ্ছা এক কাজ করা যাক। আমার মাথায় একটা প্ল্যান এসছে। এই পাথরটা ভেঙেই দেখা যাক না ঝলকে ঝলকে রক্ত বেরোয় কিনা। নিজের চোখে দেখার থেকে তো আর বড় কিছু প্রমাণ হয় না। কাছেই একখণ্ড পাথর পড়েছিল, আমি সেটা তুলে নিয়ে যেই না কবরে আঘাত করতে উদ্যত হয়েছি, ঠিক এমন সময় সেই কুকুরটা কোথা থেকে ছুটে এসে একটা বিশ্রী রকমের চিৎকার করে উঠল এবং সমস্ত ধারালো দাঁত বের করে অত্যন্ত হিংস্রভাবে আমাকে শাসাতে লাগলো। শালাবাবু আমার হাত ধরে টানতে টানতে বলল, চলে এসো চলে এসো, কি যে তোমার পাগলামি, এবার কুকুরে কামড় খাবে নাকি? কুকুরটার আকস্মিক আবির্ভাবে আমার শালা মহাশয় যতটা ভয় পেয়েছিল, বাস্তবিক পক্ষে আমি ততটা পাইনি। অথচ একটা হিংস্র কুকুরকে অযথা ঘাটানো বিশেষ যুক্তির কাজ নয়। তাই পরীক্ষা নিরীক্ষা অসম্পূর্ণ রেখেই
আমরা যখন ঘরে ফিরে আসলাম তখন তুমুল তর্ক বেঁধে গেছে। কুকুরের জীবনের স্বাভাবিক দৈর্ঘ্য সম্বন্ধে বিজ্ঞানে বলা যুক্তিগুলি শালাবাবুর কুসংস্কারের উপরে আছড়ে পড়ায় শালাবাবু একটু রাগান্বিতই হলেন। বাড়ি ফিরতেই আমার শালাবউ এবং যাহার সম্পর্কে শালার সহিত সম্বন্ধ তিনি এসে যুদ্ধে যোগ দিলেন। দুজনেই নবীনা, বিদুষী এবং বুদ্ধিমান। তারা এসে আমার পক্ষে যোগদান করলেন। শালাবাবু বেচারার মন তীক্ষ্ণ অস্ত্রাঘাতে একেবারে ক্ষতবিক্ষত হয়ে উঠল। তর্কে যে ব্যক্তি হারে তার জিদ অনেক বেড়ে যায়। যুক্তির দিকে তখন তার আর ভ্রুক্ষেপ থাকে না। শালাবাবু শেষে চটে গিয়ে বলল, মানতে না চাও মেনো না, কিন্তু দুপুর রাতে একলা ওই জায়গায় যেতে পারে এমন লোক তো কোথাও দেখি না। শালাবাবুর বউ উৎসাহদীপ্ত চোখে বলল, আচ্ছা, এমন লোক যদি পাওয়া যায় যে যেতে পারে, তাহলে তো মানবে যে তোমার ভূত শুধু তোমার ঘাড়েই ভর করে আছে, আর কোথাও তার অস্তিত্ব নেই। শালাবাবু গম্ভীরভাবে বলল, হ্যাঁ, একলা রাতে সেখানে যেতে পারে এত সাহস কারণ নেই। আর যদিও বা কেউ যায়, সে যে ফিরে আসবে এমন কোনো সম্ভাবনাও দেখি না। সকলের সাহস এবং সম্ভাবনা সমান নয়। আমি যেতে প্রস্তুত আছি। শালাবাবু অতি বিস্ময়ে কিছুক্ষণ নির্বাক হয়ে তারপর বলল, তুমি প্রস্তুত আছো? রাত 12টার সময় একলা যেতে পারবে তো? তার মুখে আর কোনো কথা বেরোলো না। নিশ্চয়ই, খোট্টার দেশে বেশি দিন থাকিনি বলে বোধ হয় আমার এই সাহসটুকু আছে। তাহলে আজই ভালো। আজ বোধহয় অমাবস্যা। শাস্ত্র অনুসারে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানব আজ সবাই এই মর্তভূমিতে এসে দিকে দিকে নৃত্য করে বেড়াবে। অতএব এই সুযোগ ছাড়া অনুচিত। শালাবাবু ভীত চোখে তাকিয়ে বলল, হয়তো জেদ করে না সুরেশ, ভারী খারাপ জায়গা, এসব বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই। তীব্র হাস্যকর কণ্ঠে শালার বউয়ের কাছ থেকে প্রতিবাদ আসলো। ভয় পাবেন না সুরেশবাবু, আপনার জন্য একটা খুব ভালো প্রাইজ ঠিক করে রাখলো। আপনি জয় করে ফিরে এলেই এবাড়ির কোনো এক মহিলা তার মন প্রাণ আর একটু গভীর ভালোবাসা দিয়ে আপনার কপালে ললাটিকা পরিয়ে দেবেন। ভূত জয় বীরের সেই হবে রাজটিকা। আমি উৎসাহ দেখিয়ে বললাম, লোভ কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে। মহিলাটি কে শুনি? তার সঙ্গে তো কারোর তুলনাই হয় না। এই বলেই আমার গৃহিণীর দিকে কটাক্ষপাত করলো। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, ওই জাতীয় প্রাইজ যদিও আমার ভাগ্যে খুব দুর্লভ নয়। কি বকছো, দাদা রয়েছেন না? তাহলে চুক্তি পাকা হয়ে গেল। আজ রাতেই যাব। কিন্তু আমি যে সত্যি সত্যি কবরের কাছে গিয়েছি, এদিক ওদিক ঘুরে বাড়ি ফিরে আসিনি, এ কথা শেষকালে আপনাদের বিশ্বাস হবে তো? শালার বউ অতি দূরদর্শিনী। আপনার মুখের কথা আমরা বিশ্বাস করব নিশ্চয়ই, কিন্তু যাকে বিশ্বাস করানোর দরকার তিনিই হয়তো করবেন না। অতএব আপনাকে একটি কাজ করতে হবে। খড়ি দিয়ে কবরের ওপর নিজের নামটি লিখে আসতে হবে। তথাস্তু। তারপর গিন্নির দিকে ফিরে বললাম, তোমার দাদার প্রেততত্ত্বের মাথায় বজ্রাঘাত করে দিয়ে আসা যাক, কি বলো? অল্প দ্বিধা জড়িত হাসি। তারপর আর কোনো জবাব পাওয়া গেল না। ফাজলামি ছাড়ো, আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না। শালাবাবুর কথা শুনলাম না, কারণ অনেক ক্ষেত্রে এগিয়ে যাওয়াটা যতটা সহজ হয়, সেখান থেকে পিছিয়ে আসাটা ততটাই কঠিন। রাত্রি 11:30টার সময় গরম জামায় আপাদমস্তক ঢেকে একটা কড়া গোছের বার্মা চুরুট ধরিয়ে বাইরে বেরোলাম। এতক্ষণে আমার গিন্নি মুখ ফুটে কথা বলল, থাক, গিয়ে আর কাজ নেই। পাগল, ভাই বোন দুজনকারই ধাত একই রকম দেখছি। তুমি এমন একগুয়ে জানলে কোন শালা তর্ক করতো? কারোর কথা না শুনেই বেরিয়ে পড়লাম। এমন বিশ্রী অন্ধকার বোধ হয় আর কখনো ভোগ করিনি। একটা কালো পর্দার মতো অন্ধকার যেন চারিদিকে চেপে বসে আছে। পথ চলতে চলতে পদে পদে মনে হয় বুঝি
পর মুহূর্তেই এক চাপ অন্ধকারে ঠোকর খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যাব। চুরুটে লম্বা টান মেরে প্রফুল্লতা ও উৎসাহ সঞ্চয় করতে লাগলাম। সমস্ত ইন্দ্রিয়গুলো অজ্ঞাতস্বরে এমন সতর্ক ও সন্দিগ্ধ হয়ে উঠল যে নিজের পদধ্বনি শুনে নিজেই চমকে উঠলাম। মনে হলো কে যেন চুপি চুপি পেছন থেকে আমার একদম কাছে চলে গেছে। কিন্তু তবুও অকারণে ভয় পাওয়ার পাত্র আমি নই। মনে মনে বেশ বুঝতে পারলাম দ্বীপ্রহর রাত্রির এই অন্ধকার, এই নিস্তবতা, এই জনশূন্যতা সবাই মিলে আমার আন্তরিক সাহসকে একটা ষড়যন্ত্রের জালে ধীরে ধীরে জড়িয়ে ফেলবার চেষ্টা করছে। একটা অলৌকিক মায়া যেন আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে। মাকড়সা যেমন তার শিকারকে প্রথমে সূক্ষ্ম তন্তুর সহস্র পাকে জড়িয়ে পরে ধীরে ধীরে জীর্ণ করে ফেলে, তেমনি এই অদৃশ্য শক্তি আমার সহজ সত্তাকে ক্রমে অভিভূত করে ফেলছে। ক্রমে পিপরপাতি রাস্তার পূর্ব প্রান্তে এসে পড়লাম। তারই অপর প্রান্তে কবরস্থান। রাস্তার দুই পাশে বড় বড় গাছ মাথার উপরে বহু ঊর্ধ্বে তাদের শাখা প্রশাখা মেলে ধরেছে। অন্ধকার আরও জমাট বেঁধে আসলো। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাসের মতো একটা স্পর্শ অনুভব করলাম। শরীরের সমস্ত রোম শক্ত হয়ে দাঁড়িয়ে উঠল। পরক্ষণেই একটা খুব লঘু পদার্থ পিঠের উপর দিয়ে খড়খড় শব্দে নিচে গড়িয়ে পড়ল। বুঝলাম ভয় পাবার মতো কিছু নয়। মাথার উপর যে ঘন শাখাগুলি ছিল তারই একটা শুকনো পাতা ঝরে পড়েছে। আরামের নিঃশ্বাস ফেলে চলতে লাগলাম। লম্বা টানের চোটে চুরুটটা প্রায় শেষ হয়ে আসছিল। অন্য সময় হলে ফেলে দিতাম, কিন্তু আজ সেটাকে কিছুতেই ছাড়তে পারলাম না। তার অগ্নিদীপ্ত প্রান্তটুকুতে যেন একটু প্রাণের সঞ্চয় ছিল। এই নিঃসঙ্গ অন্ধকারে আমার সমস্ত অন্তরাত্মা যখন সঙ্গীর জন্য ব্যাকুল হয়ে উঠেছিল, তখন ওই ক্ষীণ রশ্মিটুকুই জীবন্ত সঙ্গীর মতো প্রাণের মধ্যে ভরসা জাগিয়ে রেখেছিল। ওটাকে ফেলে দিলে যে অনেকখানি সাহস চলে যাবে তা বেশ বুঝতে পারছিলাম। কিন্তু ক্রমে যখন আঙুল পুড়তে লাগলো, তখন সেটাকে ফেলে দিতেই হলো। একবার বেশ ভালো করে টেনে সেটাকে সামনের দিকে কিছু দূরে ছুঁড়ে ফেলে দিলাম। ফেলে দেওয়া মাত্রই মনে হলো যে আঙুল দুটো দিয়ে চুরুট ধরেছিলাম তাদের মধ্যে কোনো ছিদ্র পেয়ে খানিকটা ঠান্ডা বাতাস শরীরের মধ্যে ঢুকে পড়ল। আমার দৃষ্টি ছিল নিক্ষিপ্ত চুরুটটার উপর। সেটা মাটিতে পড়বার মাত্রই আগুন ছিটকে উঠল। তারপর এক আশ্চর্য ব্যাপার ঘটল। ছিটকানো আগুনটা মধ্যপথে দুটো আকৃতি তৈরি হয়ে পাশাপাশি একসঙ্গে নড়তে আরম্ভ করল। মাটি থেকে প্রায় 1 হাত উপরে থেকে পরস্পরের 4 আঙ্গুল ব্যবধানে এই ক্ষুদ্র অগ্নিগোলক দুটো একজোড়া লাল জোনাকির মতো সামনের দিকে চলতে আরম্ভ করলো এবং মাঝে মাঝে মিটমিট করতে লাগলো। আমার মাথা বোধহয় গরম হয়ে উঠেছিল। কি জানি কেন আমার ধারণা হলো যে ওই মিটমিট করা অগ্নিস্ফুলিঙ্গ দুটো আর কিছুই নয়। দুটো চোখ আমার পানে তাকিয়ে আছে এবং এই চোখ দুটোর পেছনে একটা খর্বাকৃতি কুকুরের কালো রং যে অন্ধকারের মিশে আছে তা যেন মনে স্পষ্ট অনুভব করলাম। চলতে চলতে কখন দাঁড়িয়ে পড়েছিলাম তা লক্ষ্য করিনি। চোখ দুটো সামনে কিছু দূর গিয়ে দাঁড়ালো। তারপর কতক্ষণ যে নিষ্পলকভাবে আমার মুখের দিকে তাকিয়ে রইল তা জানি না। মনে হলো বহুক্ষণ পরে সেই চোখের পলক পড়ল। তখন সেটা আবার চলতে আরম্ভ করলো। আমিও পেছন পেছন চললাম। দেহের উপর তখন কোনো অধিকার নেই। স্বপ্নে বিভীষিকার সম্মুখ হতে পালাবার ক্ষমতা যেমন লুপ্ত হয়ে যায়, আমিও তেমনি নিতান্ত নিরুপায়ভাবে ওই চোখ দুটোর অনুসরণ করতে লাগলাম। স্বাধীন ইচ্ছা তখন একেবারেই জড়ত্বপ্রাপ্ত হয়েছে। আছে কেবল সমস্ত চেতনাব্যাপী দিকবিদিক জ্ঞানশূন্য ভয়। কতক্ষণ এই অগ্নিচক্ষুষ্মান
আমাকে তার আকর্ষণের প্রভাবে টেনে নিয়ে গিয়েছিল তা আমার মনে নেই। একবার চেতনার অন্তরতম প্রদেশে যেন ক্ষীণ অনুভূতির ছায়া পড়েছিল যে পাকা রাজপথ দিয়ে চলছি না। আর একবার মনে হলো বুঝি একটা গাছের মোটা শিকড়ে ঠক্কর খেলাম, কিন্তু সেসব আমার ইন্দ্রিয় উপলব্ধির বাইরে। হঠাৎ একটা বড় রকমের ঠক্কর খেলাম, এটা বেশ মনে আছে। তারপর হুমড়ি খেয়ে পড়েই নিচের দিকে গড়াতে শুরু করলাম। কোথায় পড়ছি কোনো ধারণাই ছিল না। অন্ধকারে দেখাও অসম্ভব, কিন্তু এই পতন যে অনন্তকাল ধরে চলতে থাকবে এবং পতনের লক্ষ্য যে একটা অতল স্পর্শ স্থানে লুকিয়ে আছে তা মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল। অথচ কি নিদারুণ সেই পতন! গড়াতে গড়াতে এক ধাপ থেকে অন্য ধাপে পড়তে লাগলাম এবং প্রত্যেক স্তরে অবরোহণের সঙ্গে সঙ্গে দেহের অস্থিগুলো যেন একবার করে ভেঙে যাচ্ছিল। অবরোহণের শেষ ধাপে যখন এসে পৌঁছালাম তখন জ্ঞান বিশেষ ছিল না, কিন্তু একটা অনন্ত যন্ত্রণার পথ যে অতিক্রম করে এসেছি তা সমস্ত শরীর দিয়ে অনুভব করতে লাগলাম। অনেকক্ষণ পর চোখ খুললাম। সেই দেহহীন লাল চোখ দুটো আমার মুখের অত্যন্ত কাছে ঝুঁকে পড়ে কি যেন নিরীক্ষণ করছে। দেহের রক্ত তো জল হয়ে গেল, এবার তা একেবারে বরফ হয়ে গেল। একটা অসহ্য শীতের শিহরণ সমস্ত দেহটাকে যেন ঝাঁকানি দিয়ে গেল। তারপর আর কিচ্ছু মনে নেই। সূর্য উদয়ের কিছু আগে জ্ঞান ফিরল। কালকের রাত্রি যে স্বাভাবিকভাবে কাটেনি এই চিন্তা নিয়ে চোখ খুললাম। ঘাসের উপর শুয়ে আছি দেখে তাড়াতাড়ি উঠতে গেলাম। উফ, গায়ে দারুণ ব্যথা। আবার শুয়ে পড়লাম। তখন ক্রমশ সব মনে পড়ল। ঘাড় না নাড়িয়ে যতদূর সাধ্য দেখে বুঝলাম পিপরপাতির রাস্তার পাশে পাশে কেল্লার যে শুষ্ক গড় খাই গেছে তারই তলদেশে বাবলা গাছের ঝোপের মধ্যে পড়ে আছি। সূর্য উঠল। এখানে সমস্ত দিন পড়ে থাকলেও কেউ সন্ধান পাবে না, এটা ঠিক। শরীরে তো নড়বার শক্তিও নাই। প্রচণ্ড এক হ্যাচকা মেরে উঠে দাঁড়ালাম। চোখ হতে আরম্ভ করে দেহের সমস্ত রোম বেদনায় টনটন করে উঠল। কিন্তু বাড়ি গিয়ে তো পৌঁছতেই হবে। অসীম বলে মৃতপ্রায় দেহটাকে টানতে টানতে কি করে বাড়িতে পৌঁছালাম তা প্রকাশ করবার মতো সাধ্য আমার নাই। বাড়ি যেতেই সকলে চারিদিক থেকে ছুটে আসলো এবং উৎকণ্ঠিত প্রশ্নে আমার ক্ষীণ চেতনাকে লুপ্ত করে দেবার জোগাড় করল। শালাবাবু সবাইকে সরিয়ে দিয়ে আমাকে একটা ইজি চেয়ারে বসিয়ে ব্যগ্রভাবে জিজ্ঞাসা করল, সারা রাত কোথায় ছিলে? আমরা সকলে তোমার জন্য। উত্তর দিতে গেলাম, কিন্তু কি ভয়ানক! গলার স্বর একেবারে বন্ধ হয়ে গেছে। প্রাণপণে চেষ্টা করে একটা কথা উচ্চারণ করতে পারলাম না। শালাবাবু আমাকে দুধ ও ব্র্যান্ডি খাইয়ে ডাক্তার ডাকতে গেল। ডাক্তার যখন আসলেন তখন বিছানায় শুয়ে আছি আর ভয়ানক কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। স্ত্রী ও শালাবাবু মলিন মুখে আমার দিকে চেয়ে আছে। তারপর আবার অচেতন হয়ে পড়লাম। ঘুম ভাঙার পর দেখি শরীর বেশ ঝরঝরে হয়ে গেছে, কোথাও কোনো গ্লানি নেই। কে একজন পেছন হইতে জিজ্ঞাসা করল, কেমন বোধ হচ্ছে? ফিরে দেখি বিনোদ, আমার ছেলেবেলার স্কুলের বন্ধু। অনেকদিন পরে তাকে দেখে বড় আনন্দ হলো। বললাম, হ্যাঁ, বেশ ভালোই বোধ হচ্ছে ভাই। বুকের উপর যে একটা ভার চাপানো ছিল সেটা আর টের পাচ্ছি না। প্রথমটা এরমই মনে হয় বটে। আমার যখন কলেরা হয়। হঠাৎ মনে পড়ে গেল, তাই তো বিনোদ তো আজ
10 বছর হলো কলেরায় মারা গেছে। আমি নিজে হাতে তাকে দাহ করেছি। তবে সে এখানে আসলো কি করে? মহাবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, বিনোদ, তুমি তো বেঁচে নেই, তুমি তো অনেক আগেই মারা গেছো। বিনোদ এসে আমার হাত দুটো ধরলো, কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থাকার পর আস্তে আস্তে বলল, তুমিও আর বেঁচে নেই বন্ধু। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের উৎসাহ দেওয়ার জন্য পেজ নাম্বার 7 চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না যেন। নিজে শুনুন আর সবাইকে শোনান।